রামগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামের এক হুজুর বসবাস করতেন। কথিত আছে তার ছেলের সঙ্গে নাকি কোনো এক জিনের সর্দারের মেয়ের বিয়ে হয়েছিল এবং এর পরবর্তী সময়ে তারা সেই এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছিল সমস্ত পরিবার সহকারে। এই এলাকায় এখন পর্যন্ত তাদেরকে নিয়ে এরকম গল্প কথিত আছে এবং সেটা অনেক বছর আগেরকার কথা। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি এটি খুবই পৌরাণিক এবং প্রাচীন একটি ঘটনা, যা কিনা আজকে থেকে 30 থেকে 40 বছর আগে ঘটা। ঘটনাটি যে এলাকায় ঘটেছিল সেই এলাকায় এখন পর্যন্ত সেই সব জিনেদের নিদর্শন রয়েছে এবং আমার যে দাদার মুখ থেকে ঘটনাটি শোনা, দাদা আমাকে যেরকমভাবে বলেছিলেন ঠিক সেরকমভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি ভিডিওতে। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। ঘটনাগুলো আপনাদেরকে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দয়া করে ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই লাইক করে যাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কষ্ট করে ভিডিও বানানোর কোনো মানেই হয় না। আশা করি আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 1987। তখনকার সময়ে গ্রাম অঞ্চলে প্রাথমিক শিক্ষা খুব একটা ছিল না। মাদ্রাসা শিক্ষায় বেশিরভাগ লোকজন শিক্ষিত হতো। আমাদের এলাকার একজন ছেলে ছিল, সে ছিল এতিম এবং সে ছিল খুব মেধাবী। ওই এলাকার অন্যান্য সকল ছাত্রদের থেকে সে বেশি কিছু জানত এবং তার মেধা ছিল অন্যান্য সকলের থেকে বেশি। তার একটা দাদা ছিল, তাও দুঃসম্পর্কের। সেই দাদার কাছেই সে ছোটবেলায় মানুষ হয়েছে। তার নিজের বাপ মা এবং দাদা সকলে মারা গিয়েছিল। বাপ মা মারা ছেলে তার ওই দাদার কাছেই মানুষ হয়েছে, কিন্তু কিছু বছর পর তার সেই দাদাও নাকি মারা গিয়েছিল। মারা যাওয়ার পর থেকে তাকে একটা এতিমখানায় ভর্তি করা হয়। ওইখানকারই সামান্য একটু দূরে বিরাট এক এতিমখানা ছিল। সে যখন এতিমখানায় ভর্তি হয় তার বয়স তখন 13 কি 14 বছর। ওই সময় সে সেখানে ভর্তি হয় এবং সেখানে ভর্তি হওয়ার পর সে স্বাভাবিকভাবে অন্যান্য সবার মতো পড়াশোনা করছিল। এর আগে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অন্য কোনো কিছু তেমন কিছু হয়নি। এলাকার মক্তবে পড়েছে, তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষা তার কোনোটাই হয়নি। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই তাকে সবাই অবজার্ভ করত। প্রথম কিছুদিন ভালো গেলেও পরের থেকে তার জন্য কেমন অদ্ভুত মনে হতো সকলের কাছে। সে অদ্ভুত রকমের আচরণ করত। মাদ্রাসায় যখন ভর্তি হলো তার 6 মাসের মাথায় তার হাফেজি কমপ্লিট হয়ে গেল। এটা সম্পূর্ণ অবাক করার মতো বিষয় ছিল, কারণ কোনো ছাত্রের পক্ষেই 6 মাসের মধ্যে হাফেজি কমপ্লিট করা, ইয়াদ দেওয়া, সবক দেওয়া এত চমৎকারভাবে বলা কোনোভাবেই সম্ভব নয়। সেটা কিভাবে হয়েছিল পরবর্তীতে ওইখানকার হুজুররা জানতে পেরেছিল। যাই হোক, সেই ছেলেটা যখন 6 মাসের ভিতরে মাদ্রাসার পড়াশোনা শেষ করে পরবর্তী পড়াশোনার জন্য ভর্তি হয় এবং তাদের যেখানে হুজুর ছিল সেই হুজুর তাকে একদিন ডেকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি এত দ্রুত এটা কিভাবে সম্পন্ন করলে এবং তুমি কিভাবে করেছো আমাদেরকে বলো। বলা বাহুল্য, সেই হুজুরটা ছেলেটাকে খুব বেশি পছন্দ করত এবং তাকে খুব আদর করত, যেহেতু সে অন্যান্য এতিমদের থেকে অনেক বেশি পরিমাণ তুখোর ব্রেনের ছিল এবং খুব মেধাবী ছিল। এই কারণে বেশিরভাগ তাকে বেশি ফোকাসে রাখত। তো সেই ছেলেটা একদিন হুজুরকে বলল, আমার বলার নিষেধ আছে, এটা আমি আসলে বলতে পারবো না। তখন হুজুর বললেন যে তুমি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো, আর আমি অবশ্যই তোমার কোনো ক্ষতি করব না বা তোমার কোনো ক্ষতি চাইব না। তখন সেই ছেলেটা বেশ খানিকক্ষণ আমতা করতে থাকলেন। তারপর সে হুজুরকে বলেই ফেললেন যে আসলে আমার সঙ্গে একটা জিন আছে এবং সেই জিনটা আমাকে সমস্ত ধরনের সাহায্য করে থাকে। হুজুর কথা শুনে হকচকিয়ে গেলেন এবং বললেন, কি বলছো, তোমার সঙ্গে একটা জিন আছে? সেটা তো অবিশ্বাস্য ব্যাপার, কিভাবে পেলে জিনটা? ছেলেটি তখন কিছু বলল না, সেখান থেকে চলে গেল। হুজুর বেশ খানিকক্ষণ শঙ্কিত ছিল, কারণ হুজুর তার সারা জীবনেও চেষ্টা করেও কোনো জিনের দেখা পায়নি। কিন্তু মাদ্রাসার এতিম এই ছেলেটার কাছে জিন আছে এবং সে চাইলে অনেক কিছুই করতে পারে, সেটা অলৌকিকভাবে হুজুর অনেকবার প্রমাণও পেয়েছে। যেমন সে মাদ্রাসা থেকে হঠাৎ গায়েব হয়ে যেত, 3-4 দিন কোথায় থাকতো, কি করতো কিছুই কারো জানত না। হুজুরের সন্দেহ ছিল অবশ্য, কিন্তু হুজুর এই ছেলেটার উপর নজর রাখতে শুরু করলো। ওই দিন রাত্রেবেলা দেখলো
ছেলেটা মাদ্রাসার যে টিনের বারান্দা আছে সেই বারান্দা পাশে দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং খানিকটা পরে রাস্তায় যখন উঠল, রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে সে ভ্যানিশ হয়ে গেল। হুজুরের বুঝতে এক ফোঁটাও বাকি রইল না যে এই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই কোনো জিন আছে এবং সে মিথ্যা কথা বলেনি। তারপর হুজুর পরের দিন তাকে খুব ভালো মতো ধরলেন, বললেন যে তোমার সঙ্গে জিন তুমি কিভাবে পেয়েছো আমাকে বলো, আমি তোমার হুজুর, তোমার গুরুজন। ছেলেটা হুজুরকে খুব বেশি মানত এবং তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, তবে ও আমাকে বলতে নিষেধ করেছে, তবে আপনি যদি শুনতে চাচ্ছেন তাহলে আমি বলি যে ওকে আমি কিভাবে পেয়েছি বা কিভাবে ওর সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তারপর ছেলেটা বলতে লাগলো যে আমি যখন একদিন রাস্তা দিয়ে মাদ্রাসার পথে আসছিলাম, আচমকা রাস্তার মাঝখানে আমি খেয়াল করলাম একটা ছোকরা আমাকে পেছন থেকে ডাক দিল। আমি ছেলেটাকে পেছন থেকে দেখে চিনতে পারলাম না, কারণ ও আমাদের এলাকার কেউ ছিল না। পরবর্তীতে ও যখন আমাকে ডাকে দেখলাম ওকে দেখতে একদম হুবহু আমার মতো। প্রথম কিঞ্চিত ভয় পেলাম, কিন্তু পরবর্তীতে বললাম কি যে তুমি তো দেখতে হুবহু আমার মতো, তুমি আমার মতো কিভাবে হলে? ছেলেটা তখন বলে উঠল, আমি তো তোমাকে দেখেই তোমার মতো হয়েছি। আমি বললাম মানে কিছু বুঝতে পারলাম না। আমি বেশ সাহসী হওয়ার কারণে সেটা দেখে খুব একটা ভয় পাইনি। তখন সে আমাকে বলল যে আমি তো তোমার অবয়ব দেখেই নিজের রূপ পরিবর্তন করেছি। আসলে আমি এখানে নতুন, এখানে এসেছি ঘুরতে আমার বাবার চোখ ফাঁকি দিয়ে। তবে তোমাকে দেখে মনে হলো যে তুমি ভালো এবং তুমি ওই প্রাণীটিকে সাহায্য করলে, এটা দেখেই তোমার প্রতি আমার একটা ভালো ধারণা এসেছে, সেই জন্যই তোমার রূপ ধারণ করে তোমার কাছে এসেছি। তবে তুমি কি ভয় পাচ্ছ? সেই ছেলেটি বলে উঠল, না আমি ভয় পাচ্ছি না, তবে তুমি নিশ্চয়ই কোনো মানুষ না, সেটা দেখে বোঝা যাচ্ছে। অনেক সাহস সঞ্চয় করে ছেলেটি সেই অবয়ব ছেলেটিকে বলেছিল। অবয়ব ছেলেটি তখন বলল, আমার নাম জিন এবং আমার নাম হচ্ছে ইকরা, তুমি? তো তখন ওই হুজুর ছেলেটি তার নাম বলল এবং ইকরা যখন ওকে বলল যে তুমি কি আমাকে তোমাদের এইখানটা ঘুরে দেখাবে, আমি আসলে এই এলাকাটা ঘুরে দেখতে চাই, তখন সেই ছেলেটি রাজি হয়ে গেল এবং সেই ইকরার সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো এবং পরবর্তীতে ইকরা তাকে অনেক ধরনের বেনিফিট দিয়েছে এবং খুব সহজেই হাফেজ হওয়ার যে গুণ, যে জ্ঞান, এই সমস্ত কিছু তাকে দিয়েছে এবং সমস্ত কিছুই এক প্রকার ইকরার সাথেই থেকে সে করে। এই কথা যখন হুজুর শুনলো, শুনে সে বেশ একটা অবাক হলো, বলে কি যে এটা সত্য? তুমি কি আজকে রাত্রে ইকরাকে আমার সামনে হাজির করতে পারবা, বা ইকরা আমার সামনে আসলে কেমন দেখাবে সেটা আমি দেখতে চাই। তো হুজুর এই কথা বলার পর সেই ছেলেটা বলে উঠল, হ্যাঁ কেন নয়, ইকরা তো আমার সঙ্গেই বসে আছে, এই যে। তাই বলতে বলতেই হুজুর যখন সেই ছেলেটার দিকে তাকালো, দেখলো একটা অদৃশ্য ছায়া সেই ছেলেটার পেছনে দৃশ্যমান হলো এবং সেটা আর কেউ নয়, দেখতে একদম হুবহু হুজুরের মতো সেই ছেলেটার পেছনে বসে আছে। হুজুরের গায়ের লোম দাঁড়িয়ে গেল। তারপর সে একটা চিৎকার দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তার মানে এর পেছনে যে এবং সাথে যে জিন আছে সেটা হুজুর খুব বুঝতে পারলো এবং দিব্যি বুঝতে পারলো। ওই দিনকার পর থেকে হুজুরের বেশ খানিকটা শরীর খারাপ হলো এবং বেশ কয়েক মাস ধুকে ধুকে হুজুর মারা গেলেন। এই ঘটনাটা এলাকার অনেকের কাছেই প্রসিদ্ধ হয়ে গেল, কারণ হচ্ছে ঘটনার সমস্ত কিছু এলাকার মধ্যে ছড়াছড়ি হয়ে গিয়েছিল এবং এলাকার সবাই এই ঘটনা জানতো যে ওই যে হুজুরটা, ছোট্ট ছেলেটা, ওই ছেলেটার সাথে একটা জিন আছে এবং সেই জিনেই এই কাণ্ড করেছে, হুজুরকে দেখা দিয়েছে এবং দেখা দেওয়ার পর থেকেই হুজুর মারা গিয়েছে। তখন তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো। তার যে নিজের গ্রাম ছিল সেই নিজের গ্রামে সে ফিরে আসলো। নিজের গ্রামে ফিরে আসার পরে এই ছেলেকে সবাই ভয় পেত। কেন ভয় পেত? কারণ তার সঙ্গে জিন আছে। এই জিন দেখে সকলে তার সঙ্গে মিশতে চাইত না। তখন তার বয়স ভালোই, 16-17 বছর বয়স হবে। ওই সময় সে তার জিন বন্ধুকে নিয়ে এটা ওটা করে বেড়াতো, নানা জায়গা ঘুরে বেড়াতো, এমনকি রাত্রেবেলা তাকে হাওয়ায় ভাসতেও অনেকে দেখেছে। সব মিলিয়ে তাকে নিয়ে এইসবই গ্রামে কানাঘোষা চলত এবং এরকমভাবেই সে চলাচল করত, সেটা সকলের মুখে মুখে রয়েছে। পরবর্তীতে তার বেশ কয়েক বছর দেখা ছিল না সেই এলাকার মধ্যে। এলাকার মানুষজন বেশ খানিকটা শান্তিতে ছিল। প্রায় 7-8 বছর পরে সে আচমকা একটা মেয়েকে নিয়ে তার সেই গ্রামের বাড়িতে উপস্থিত, যেখানে সে থাকত। তাকে বাজারে একটা মেয়ের সঙ্গে দেখে সকল তাকে জিজ্ঞেস করলো যে তুমি এত বছর পর কোত্থেকে আসলে? তখন ও বলল যে আমি শহরে ছিলাম এবং একটা জায়গায় শিক্ষকতা করতাম, সেখান থেকে আমি এখন গ্রামে ফিরে এসেছি
আমি এখন গ্রামেই থাকবো, উনি হচ্ছে আমার স্ত্রী। এবং এই কথা বলার পর সকলে তাকে দেখে ভয় পেতে শুরু করলো, কারণ তার সঙ্গে যে একটা জিন আছে ছোট থেকেই, সেটা এলাকার অনেকেই জানেন। এবং আগের মতো অতটা প্রসিদ্ধ না হলেও যারা জানেন তারা তাকে নিয়ে সবসময় শঙ্কায় থাকতেন। সেই হুজুরটা ওই এলাকায় থাকতে শুরু করলেন, মানে তার যে পৈতৃক নিবাস বা শুরু থেকেই যে সে যেখানে থাকতো সেইখানেতে থাকতে শুরু করলো। থাকার পর বেশ কয়েক বছর কাটলো সেখানে। তারপর তার দুটো সন্তান হলো এবং সেই সন্তানগুলো বড় হতে শুরু করলো। অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলো সকলের মতো। তার মধ্যে যে একটা ভয় ভীতি কাজ করতো তাকে দেখে, যে তার সঙ্গে জিন আছে, সে যে কারো ক্ষতি করতে পারে, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে এলাকা থেকে উঠে গেল। বা সে যে এর আগে কি করেছিল এই সমস্ত জিনিস মানুষ ভুলে যেতে লাগলো এবং হুজুরও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলেন। তবে হুজুর যাকে বিয়ে করেছিলেন সেই মেয়েটি ছিল অসম্ভব রকমের সুন্দরী এবং সে মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল সেসব বিষয় নিয়েও মানুষের শঙ্কা ছিল শুরুর দিকে। তবে সে যেহেতু মানুষের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধভাবে মিশছিল, এটা দেখে হুজুর তখন বললেন যে ও নিশ্চয়ই কোনো মানুষ, কোনো জিন হবে না। এটা নিয়ে এলাকার মহল্লার মধ্যে অনেক কানাঘষা ছিল প্রথম দিকে, কিন্তু পরবর্তী দিকগুলোতে এটা নিয়ে তেমন একটা কোনো সমস্যা হয়নি। যাই হোক, সময় আস্তে আস্তে গড়াতে লাগলো, হুজুরের সংসার বাড়তে লাগলো। কয়েক বছরে হুজুরের দুটো সন্তান এবং একটা মেয়ে সন্তান এবং দুটো ছেলে সন্তান হলো আর কি। সব থেকে বড় যে সন্তানটা ছিল তার নাম ছিল হচ্ছে আলিফ। আলিফ ছিল একদম হুজুরের মতো, খুব মেধাবী এবং ধূর্ত। আলিফের বয়স যখন 8 বছর, তখন আলিফ মূলত হচ্ছে সকলকে নানানভাবে ভয় দেখাতো বা অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করত। তার বাবার মতো আলিফ ছিল একদম ধূর্ত ক্যাটাগরির এবং অন্য রকমের। এলাকার মধ্যে কানাঘুষা আছে যে পরবর্তীতে আলিফকে জিনের দেশে নিয়ে গিয়েছিল তার বাবা, এবং কি করেছিল সেটা ঘটনাক্রমে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ঘটনার আসল টার্নিং পয়েন্ট হচ্ছে এখান থেকেই শুরু। আলিফের বাবা যেহেতু একজন ধার্মিক লোক ছিলেন এবং কোরআনের হাফেজ ছিলেন এবং তার সঙ্গে জিন আছে এটা অনেকেই জানতো, সেহেতু আলিফকে তখন সে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। তো মাদ্রাসায় যখন ছোট্ট আলিফকে ভর্তি করে, 8 বছরের আলিফকে, সে তত কিছু বোঝে না বা জানেও না এবং সে মাদ্রাসায় পড়তে শুরু করে। অন্যান্য সকল স্টুডেন্টদের মতো আলিফ ছিল অনেক মেধাবী এবং তুখর, এবং সে অন্যান্য সকলের থেকে তাড়াতাড়ি হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করত, পরীক্ষা দিত, সমস্ত কিছু সে করতো খুব দ্রুত গতিতে এবং দ্রুততার সময়ে। হুজুরা সকলে তাকে নিয়ে অভিভূত ছিল এবং তাকে নিয়ে গর্ব করত এবং হুজুরকে বলতো যে আপনার ছেলে আসলে মেধাবী এবং অনেক কিছু জানে এবং সব মিলিয়ে ও খুব ভালো। সেই হুজুরটা বেশ আনন্দিত ছিল তার ছেলেকে নিয়ে। যাই হোক, সময় এরকমভাবে গড়াতে শুরু করলো। আলিফ আস্তে আস্তে কোরআন শরীফ শিখতে লাগলো, এমনকি মাদ্রাসার সকলের সঙ্গে তার সম্পর্ক খুব ভালোভাবে গড়ে উঠতে লাগলো। একটা পর্যায়ে আলিফের বয়স যখন 12 বছর হলো, একদিন সন্ধ্যার দিকে মাদ্রাসায় আলিফের বাবা আসলেন। সঙ্গে কে ছিল জানে না, তবে সেই হুজুর খানিকটা ভয় পেয়েছিল, কারণ আলিফের বাবার পেছনে সে কয়েকটা ছায়ামূর্তিকে দেখতে পেয়েছে। আলিফের বাবা যখন বললেন যে আলিফকে আজকে আমরা নিয়ে যাব এবং ওকে আমরা একটা জায়গায় নিয়ে যাব, আসতে কয়েকদিন সময় লাগবে। তো হুজুর সাধারণত এরকমভাবে মাদ্রাসা থেকে ছুটি দেন না। তো তখন আলিফের বাবা আলিফকে বলল কি যে চলো বাবা, আজকে আমরা একটা জায়গায় যাব। তো আলিফ তখন সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসার পর সে তার মায়ের কাছে জিজ্ঞেস করলেন যে আজকে আমি কোথায় যাব। তো তখন সে আলিফের বাবা তখন বলল যে আজকে আমরা আমার এক বন্ধুর বাড়িতে যাব এবং সেখানে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে আজকে। তো এই কথা শোনার পর আলিফ তো তখন ভালোই বড়, 12 বছর এবং অনেক মেধাবী। সে তখন তার বাবাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আব্বা, আমি তো এত ছোট, আমাকে কেন তুমি এখন বিয়ে দিচ্ছ? তো তখন সে বলল কি যে আমাদের কখন কি হয় না না হয় সেই জন্যই, তাছাড়া দেখি ওইখানে আগে চলতো, ওরা যদি বলে তাহলে আজকে বিয়ে হবে। আলিফ মোটামুটি কায়দায় একটু নার্ভাস ছিল, ছোট একে তো, তারপর আবার বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে সেটা সে এরকমভাবে জানতো না। যাই হোক, আলিফের বাবা ওই দিন রাত্রেবেলা বাড়ির সকলকে বিদায় দিয়ে পেছনের আমবাগানের কাছে আসলেন এবং সে আমবাগানের ওইখান থেকে আচমকা আলিফ খেয়াল করলো যে সে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গিয়েছে আর কি, এবং 4-5 জন লোক তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং একটা ধোঁয়ার মধ্যে দিয়ে সে যাচ্ছে। বেশ খানিকক্ষণ সে যাওয়ার পর সে খেয়াল করলো সে একটা প্রাসাদের মতো জায়গায় এসে দাঁড়িয়েছে এবং 4-5 জন লোক তাকে ধরে ভেতরে নিয়ে গেল। সেখান থেকে একটা ছোট্ট মেয়ে আলিফের বয়সী এসে আলিফের হাত ধরে তার নিজের ঘরের দিকে নিয়ে গেল। মেয়েটাকে দেখতে বেশ মিষ্টি এবং খুব সুন্দরী। আলিফ তাকে দেখে বলল, তুমি কে এবং তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
মেয়েটি তখন বলল, আজকে তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা আছে এবং এটাই হবে। আলিফ বেশ একটা লজ্জা পেল, বলল কি যে, তুমি এত সুন্দরী, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করবে? মেয়েটি কোনো জবাব না দিয়ে বলল কি যে, সবকিছু জানতে পারবে। তুমি জানো না আমি কে? আলিফ তখন বলল, না আমি তো জানি না, আপনি কে বলুন তো। মেয়েটি তখন বলে উঠল, আমি হচ্ছে একটা পরী এবং তুমি এখন জিনেদের জগতে আছো। এই কথা শুনতেই আলিফ খানিকটা ভয় পেল, কারণ জিন সম্পর্কে অনেক গল্প শুনছে তার বাবার কাছ থেকে, জেনে নাকি খারাপ হয়। আবার আলিফের বাবার যে একটা জিন বন্ধু আছে সেটা পর্যন্ত আলিফ জানত, কিন্তু প্রথমবার মতো জিনের সাথে দেখা করে বা সাক্ষাৎ করে সে আসলে একটু ভয় পেয়েছে। তবে সেই জিন মেয়েটা ছিল অসম্ভব রকম সুন্দরী এবং আলিফের বয়সী, 12-13 বছর বয়স। ওই সময় আলিফের তার সদ্য বয়ঃসন্ধিকালে পা দিয়েছে। মেয়েদের প্রতি একটু আকর্ষণ বোধ তার থাকবেই। তো সেহেতু সে সেই মেয়েটাকে দেখে বলল, আসলে তুমি খুব সুন্দর, তোমার সঙ্গে আমার বাবা কেন বিয়ে ঠিক করছে বলো তো। তখন মেয়েটি বলল, আমি জানি না, তবে আমার বাবা তোমার বাবা হচ্ছে বন্ধু, এই কারণেই হয়তো। আর তোমার বাবা কবে মারা যায় না না যায় সেই কথা চিন্তা করে আগে আগে আমাদের বিয়েটা দিয়ে দিচ্ছে, কারণ আমাদের বড় হতে আরও সময় লাগবে, এই জন্যই তোমার সঙ্গে এখনই আমার বিয়েটা দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছ? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আর কয়েক বছর পরে দিলে কি হতো, তখন তো আমরা বড় থাকতাম। আলিফের এই বোকা প্রশ্ন শুনে আলিফের সেই যার সঙ্গে বিয়ে হবে সেই পরিমেয়টি বলে উঠল, আমি জানি না। পরিমেয়টি খুব সুন্দর একটা গোল জামা পরেছে এবং পরনে সাদা একটা ফ্রক টাইপের জামা। সেটা দেখে আলিফের তার প্রতি একটা অন্যরকম ফিলিংস আসতে শুরু করলো। যাই হোক, বেশ খানিক্ষণ পর তারা সেজেগুজে সেই স্টেজের কাছে গেল যেখানে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোট্ট আলিফ এবং সেই মেয়েটিকে সঙ্গে সঙ্গেই সেদিনকে বিয়ে দেওয়া হলো এবং বিয়ে দেওয়ার পরে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হলো এবং সমস্ত কিছু হলো এবং জিনেদের উপস্থিতিতে। এবং আলিফের বাবা তখন অনেক খুশি ছিলেন, কারণ তার ছোটবেলার ইচ্ছা পূরণ হয়েছে, সেটা যে সে যেটা চেয়েছিল। এবং সব মিলিয়ে তার এই ইচ্ছাটাই ছিল যে তার এই ছেলেকে এই জিনের জগতে বা ওর যে সর্দার বন্ধু ছিল সেই সর্দার বন্ধুর সঙ্গে বিয়ে দিবে। যাই হোক, আলিফ তখন ওইখান থেকে চলে আসে। ওর তো তখন বয়স ছোট, ও অত কিছু বোঝে না বা অত কিছু জানতেও না। চলে আসার পরে আসলে সেই মেয়েটিকে মিস করতে থাকে। ও যখন মাদ্রাসায় চলে যায়, বিয়েটা হয়েছে কিন্তু ওদের থাকার যে নিয়মটা সেটা এখন থেকেই ওরা লাগু করেনি। যাই হোক, মাঝখানে আরও 3-4 বছর সময় কেটে যায়। আলিফের ওই মেয়েটার প্রতি ফ্যাসিনেশন বাড়তে শুরু করে এবং ওর যে একটা বউ আছে বা ও যে বিয়ে করেছে এটা তো ওর মাদ্রাসার অনেক কেউই জানে না বা জানাতে নিষেধ করেছে। তো সব মিলিয়ে ওর ওই বউয়ের প্রতি ওর ছিল অন্যরকম একটা ফ্যাসিনেশন বা অন্যরকম একটা টান ছিল। তো একদিন আলিফের মানে মাদ্রাসার পড়াশোনা শেষ হয়ে যায় এবং ও তখন পরবর্তী পড়াশোনা শুরু করে। তো বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার আব্বাজানের কাছে জিজ্ঞেস করে যে, আব্বাজান আসলে বিষয়টা কি, আমাকে বিয়ে করালেন অথচ আমাকে ওইখানে যেতে দিচ্ছেন না, বা কেন বিয়ে করালেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই প্রশ্ন অনেকবারই তার আব্বাজানের কাছে করেছেন। তো তিনি বললেন কি যে, সব কিছু বলবো, তুমি আরেকটু বড় হও। তো যাই হোক, আলিফ এই প্রশ্ন নিয়ে পড়তে লাগলেন এবং আর বড় হতে লাগলেন। তো সময় পেরোতে লাগলো। তো ওর যে স্ত্রী ছিল সেই স্ত্রীকে তো মিস করতো অনেক সময়, আরও কয়েক বছর পেরিয়ে গেল মাঝখানে। তো ওর বাবার কাছে যখনই জিজ্ঞেস করতো যে কেন এরকমটা, কেন এটা করিয়েছিলে, তো ওর বাবা বলতো একটু বড় হও। তো আলিফ যখন পূর্ণ বয়স্ক হলো, তার 21 বছর পার হলো, তো তখন তার আব্বা একদিন নিজেই ডেকে বললেন যে, শোনো আলিফ, কেন তোমাকে সেদিন ওই পরিমেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছিলাম সেটা আমি এখন তোমাকে সমস্ত কিছু বলবো এবং আজকে থেকেই হচ্ছে গিয়ে ও তোমার সঙ্গে থাকতে পারবে, যেহেতু তোমরা দুজনেই পূর্ণবয়স্ক হয়ে উঠেছ এবং তোমরা যেহেতু বিবাহিত, তোমরা তোমাদের মতো করে ঘুরতে পারবে এবং তোমরা তোমাদের মতো করে সংসার করতে পারবে, সেটাতে কোনো বাধা রইল না। এবং কেন এটা করেছিলাম সেটা শোনো তাহলে। আর তোমাকে কেন একটা পরীর সঙ্গে বিয়ে দিলাম বা জিনের মেয়ের সঙ্গে বিয়ে দিলাম সেটা শুনলে তুমি হয়তো এই বিষয়গুলো নিয়ে তোমার এতটা মাথা থাকবে না, বা তুমি যে চিন্তাগুলো করো সেটা হয়তো হবে না। আজকে থেকে প্রায় 14 থেকে 15 বছর আগে, তারও বেশি সময় হবে, আমি যখন মাদ্রাসায় পড়তাম বা মাদ্রাসা শেষ করে পরবর্তী পড়াশোনা শুরু করেছিলাম, তো ওই টাইমে আমার একটা জিনের সঙ্গে পরিচয় হয়। সেই জিনটার নাম ছিল হচ্ছে ইকরা। সে হচ্ছে একটা জিন সর্দারের ছেলে ছিল এবং আমার বয়সী ছিল। তো পরবর্তীতে সেই ইকরার সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং ইকরার সঙ্গে যে আমার সম্পর্ক ছিল সেই সম্পর্কটার জের ধরে এলাকার মানুষজন আমাকে খেপাতে শুরু করে বা আমাকে ভয় পেত ওই সময়টাতে। তো আমার কারণে আমাদের এলাকার আমাদের যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার একজন হুজুর মারা গিয়েছিলেন। তো উনি মূলত ভয় পেয়েই মারা গিয়েছিলেন ইকরাকে দেখে।
তো ইকরা চাইলে যে কোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারে, তো সেটা দেখেই ভয় পেয়ে মারা গিয়েছিল। তো মারা যাওয়ার এক পর্যায়ে আমাকে এলাকাবাসী সকলে তিরস্কার করে এবং আমি আসলে এই এলাকায় ওদের জন্য থাকতে পারিনি। তো ইকরা আমাকে বলে যে আমার সঙ্গে চলো, তুমি আমাদের ওইখানে থাকবা এবং আমাদের ওইখানে সমস্ত কিছু করবা। তো আমি এখান থেকে তখন চলে যাই। আমি তো হাফেজ হয়ে গিয়েছি এবং আমার বয়স তখন বেশ ভালোই, 18-19 বছর বয়স। তো আমি ইকরার সঙ্গে চলে যাই এবং ইকরার সঙ্গে ওদের ওই জগতে থাকতে শুরু করি। ওদের ওইখানে একটা নিয়ম ছিল যে এখানে এসে কোনো মানুষজন থাকতে পারবে না, এরকম একটা নিয়ম ছিল। তো যেহেতু আমি ওর বন্ধু ছিলাম আর ওর বাবা ওই এলাকার সর্দার ছিল, তো সেহেতু ওর বাবা এই বিষয়টাকে খুব সহজভাবে মেনে নেয় আমাকে ওইখানে থাকার জন্য এবং আমি এখানে থাকতে শুরু করি। তো থাকতে থাকতে একটা পর্যায়ে আমি সেখানে হচ্ছে গিয়ে একটা পরী মেয়ের প্রেমে পড়ি, যেহেতু সেখানকার মেয়েরা অনেক সুন্দরী এবং খুব ভালো আর কি, পাশাপাশি খুব সুন্দরী। তো পরী মেয়ের প্রেমে পড়ে যায় এবং তাকে আসলে ভালোবেসে ফেলি। তো ভালোবাসার এক পর্যায়ে সেখানকার লোকজনরা যখন জানতে পারে জিনেরা, তো তারা আমার উপর এক প্রকার ক্ষেপে যায়। কিন্তু যেহেতু আমার বন্ধু ছিল, ইকরা আমার বন্ধু ছিল এবং সে জিনের সর্দারের ছেলে ছিল, তো এই বিষয়টাকে হ্যান্ডেল করে খুব সুন্দরভাবে এবং সেই পরী মেয়েটার সঙ্গে আমার বিবাহ দেয়, যে কিনা তোমার মা, এবং সে কিন্তু কোনো মানুষ নয়, সে কিন্তু একটা পরী। তো পরবর্তীতে আমাকে হচ্ছে গিয়ে ওই বিয়ের পরবর্তী সময়ে তারা বলে কিছু, তোমরা এখানে থাকতে পারবা না, তোমাদেরকে আমাদের সমাজ থেকে বেরিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট কিছু বছর পর তোমরা চাইলে আবার এখানে আসতে পারবে, তবে তার জন্য একটা প্রায়শ্চিত্ত করতে হবে তোমাদেরকে। তোমরা যে ভুল করেছো, আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে বিয়ের আগেই আমরা মেলামেশা করেছিলাম, এটা ছিল আমাদের ভুল এবং এটার পাপ বা ফলস্বরূপ আমাদেরকে হচ্ছে কি আমাদের এখানে বেশ কিছু বছর থাকতে হবে মানুষের এখানে। তারপর যখন আমাদের সন্তান হবে এবং সেই সন্তান হওয়ার যদি কোনো পুত্র সন্তান হয় অথবা কোনো মেয়ে সন্তান হয়, তাহলে প্রথম সন্তানকে এইখানকার কোনো একটা ছেলে অথবা মেয়ে জিনের সঙ্গে বিয়ে দিতে হবে, এরকম একটা শর্ত তারা জুড়ে দিয়েছিল। তাহলে কেবলমাত্র আমরা পুনরায় সেখানে ফেরত যেতে পারবো। যদি এমনটা সম্ভব হয় তাহলে আমরা সেখানে পুনরায় ফেরত যেতে পারবো। তো তখন আমি তোমার মাকে নিয়ে এখানে চলে আসি। তখনও কিন্তু ইকরা আমাদের সঙ্গে ছিল এবং ইকরার সঙ্গে আমি এখানে দেখা করতাম, আমাকে সমস্ত ধরনের সাহায্য করতো। আমি ভেবেছিলাম যে এলাকায় আসার পরে হয়তো আমরা আগের মতো এরকমভাবে থাকতে পারবো না, তবে দীর্ঘ 7-8 বছর পর যখন আমরা এখানে ফেরার পর আমাদের তো অনেক সমস্যা হচ্ছিল প্রথম দিক দিয়ে, কিন্তু যখন এলাকাবাসী আমাদের সকল বিষয়টা মেনে নিল এবং বুঝতে পারলো যে আমরা আগের মতো ক্ষতিকর নয় তাদের জন্য বা তাদেরকে আমি ক্ষতি করব না, তো এই বিষয়টা যখন তারা বুঝতে পারলো তখন তারা আমাদের উপর থেকে এরকম হিংস্রতা সরিয়ে নিল নিজেদেরকে এবং তারপর তোমার জন্ম হলো। তারপর আমরা এখানে থাকতে শুরু করলাম এবং আস্তে আস্তে তোমার ছোট বোনদের জন্ম হলো এবং এখানে আমরা থাকতে শুরু করলাম। তো ওদের অনুযায়ী ওইখানে কোনো ছেলের বয়স যদি 12 বছর পূর্ণ হয় তাহলে তাকে হচ্ছে গিয়ে বিয়ে দেওয়া যাবে। তো এই জন্যই আমি মূলত তোমার অপেক্ষা করছিলাম কবে তোমার 12 বছর পূর্ণ হবে। তো যেদিন তোমার 12 বছর পূর্ণ হয়েছিল সেদিন ইকরা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং ইকরার যে মেয়ে ছিল সেই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার কথাবার্তা আমরা অনেক আগে থেকেই ঠিক করেছিলাম এবং ইকরার মেয়ের সঙ্গে ওই দিন রাত্রেবেলা, ওই দিন ছিল পূর্ণিমা এবং ওই দিন ছিল খুব সুন্দর একটা যোগ। সেই যোগের দিন ওই দিন ইকরার যে মেয়ে ছিল সেই মেয়ের সঙ্গে তোমার বিবাহর কথা হয় এবং সেই রাতে তোমাকে বিবাহ দেয়। তবে সেখানে থাকার অনুমতি আমাদের ছিল না, এই কারণে আমি তোমাকে নিয়ে সেখান থেকে চলে আসার এক পর্যায়ে তুমি তো অনেকবার আমাকে জিজ্ঞেস করেছো যে কেন আমি তোমাকে এখানে নিয়ে আসলাম বা কেন ইকরার সেই মেয়ের সঙ্গে তোমাকে কেন যেতে দিলাম না, বা তুমি তার সঙ্গে বিয়ে করেছো সেই বিবাহিত তোমার বউয়ের সঙ্গে কেন তুমি থাকতে দিচ্ছি না। মূলত কারণ এইটাই। যাই হোক, তোমার 21 বছর পূর্ণ হলো আজকে এবং আজকে থেকে তুমি সম্পূর্ণভাবে স্বাধীন এবং আমরা চাইলে এখান থেকে ওইখানে চলে যেতে পারবো এবং আজকে তোমার সঙ্গে ইকরার যে মেয়ে দেখা করতে আসবে, দেখা করা আসার পরে তুমি ওর সঙ্গে দেখা করো, তারপর তোমরা চাইলে এখন যা কিছু করতে পারবে, আমরা অতি সত্বর এখান থেকে চলে যাব সমস্ত কিছু নিয়ে। তো আমি তখন বললাম আচ্ছা তাহলে কি আমি আসলে জিনের ছেলে নাকি তোমার সন্তান কোনটা? তো তখন আমার আব্বা আলিফের আব্বা তখন বলল যে এটা আসলে বলা বাহুল্য, যেহেতু তোমার মা একটা জিন আর আমি একটা মানুষ, তো সেহেতু এটা কিভাবে কি আমি আসলে বলতে পারবো না, তবে সব মিলিয়ে তোমার এসব প্রশ্ন করা উচিত না। এখন তুমি নিজেকে জিন হিসেবে ধরতে পারো, আবার নিজেকে মানুষ হিসেবে ধরতে পারো। যদি তোমার মধ্যে জিনের অলৌকিক ক্ষমতা থাকে তাহলে তুমি একজন জিন, আর যদি তোমার মধ্যে জিনের অলৌকিক ক্ষমতা না থাকে তাহলে তুমি একজন মানুষ। যেমন তোমার ছোট বোনদের মধ্যে জিনের কিছু অলৌকিক ক্ষমতা আছে, সেটা হয়তো তুমি খেয়াল করেছো বা করনি কিনা আমরা জানি না, কিন্তু তোমার ছোট বোনের ভিতরে এরকম কোনো গুণ আছে, তার মানে সে তোমার মায়ের গুণ পেয়েছে। তো সব মিলিয়ে ওই দিনকে আলিফ সমস্ত কিছু শুনে সে
আবার মাদ্রাসায় ফেরত গেল, যেখানে সে আসলে পাঠদান করাতো বা শিক্ষা দিত আর কি, কোরআন পড়াতো ছাত্রদেরকে। সেখানে সে ততদিনে সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের থেকে আসলে শিক্ষকের দায়িত্ব পালন শুরু করেছে। তো ওই দিন রাত্রেবেলা আলিফ হচ্ছে গিয়ে বেশ গভীর রাত পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করো। ওর অভ্যাস ছিল যে অনেক রাত পর্যন্ত তিলাওয়াত করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, এবং এটাই ছিল তার অভ্যাস এবং ছাত্রদেরকে পড়িয়ে সেটাই করতো। তো তখন রাত প্রায় 11:30 বাজে। আলিফের নাকে আচমকা একটা ঘ্রাণ ভেসে আসলো। ও মাদ্রাসার বাহিরে বসে পড়াচ্ছিল, আচমকা একটা ঘ্রাণ তার নাকে ভেসে আসলো। তো তখন সে আসলে আশেপাশে সেই ঘ্রাণের উৎসটা খুঁজে পাচ্ছিল না। বেশ খানিক্ষণ পর সে খেয়াল করলো তার যে কোরআন শরীফ পড়ছে তার ঠিক অপোজিট সাইডে 2-3 হাত দূরে একটা ধোঁয়া আর কি দৃশ্যমান হচ্ছে, এবং সেই ধোঁয়াটা আস্তে আস্তে একটা মানুষের অবয়বে পরিণত হচ্ছে। প্রথম পর্যায়ে আলিফ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার বাবার কথা তার মনে হতে লাগলো, যে তার বাবা তাকে বলেছিল যে তার যে স্ত্রী সে নাকি আজকে তার সঙ্গে দেখা করতে আসবে, কারণ তার স্ত্রীও এখন পূর্ণ যৌবনা এবং প্রাপ্তবয়স্ক, এবং সে নিজেও এখন প্রাপ্তবয়স্ক। তারা চাইলে এখন একত্রে মিলিত হতে পারবে। তারপর সে তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার পরনে ছিল এক ধরনের হিজাব এবং তার গায়ে ছিল চমৎকার রকমের সুঘ্রাণ। সে তার সামনে যখন এসে উপস্থিত হলো, তার মুখে নাকাব দেওয়া ছিল, তার চোখে নীলবর্ণ চোখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। সে ছোটবেলায় দেখেছে, আজকে থেকে প্রায় 7-8 বছর বা 9 বছর আগে, কিন্তু এত বছর পর মেয়েটি নিশ্চয়ই নবযৌবনা হয়েছে, তার শারীরিক গঠন পরিবর্তন হয়েছে, তার রূপ পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে সে যখন তার সেই স্ত্রীর দিকে তাকালো, সে তার চোখ দুটো দেখে বলে উঠল, মাশাআল্লাহ, কি সুন্দর চোখ, একদম যেন নীলবর্ণ চোখ, এরকম চোখ যেন এর আগে কখনো দেখেনি সে। আলিফ থেকে সত্যি খুব অবাক হলো। তারপর সে সেই মেয়েটির কাছে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে বলল কি যে, তুমি কি সেই যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই রাতে? মেয়েটি তখন বলে উঠল, হ্যাঁ আমি সেই, এবং আমি তোমার কাছে এসেছি। আমি অনেক বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আমি জানি যে তুমিও হয়তো আমার জন্য অপেক্ষা করেছিলে এত বছর। তখন আলিফ বলল যে, হ্যাঁ আমিও তোমার জন্য এত বছর অপেক্ষা করেছিলাম, এবং সেই কবে থেকেই তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি আসবে, কিন্তু অপেক্ষার প্রহর যেন কাটছিল না। আজকে আমরা দুজন মিলিত হতে পারবো। তারপর আলিফ তার মুখের নাকাবটা সরিয়ে ফেলল এবং সৌন্দর্যের দিকে তাকিয়ে সে আসলে বিমূর্তিত হয়ে গেল, কারণ এত সুন্দর সে এর আগে কখনো দেখেনি। তার যে স্ত্রী সে এত পরিমাণ সুন্দরী, আসলে ছোটবেলা থেকে অনেক বেশি রূপবতী হয়ে উঠেছে সে এখন। তারপর সে তার হাত ধরল। মেয়েটার হাত ধরতেই আলিফের বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠল, কারণ হাতটা ছিল অত্যাধিক রকমের নরম, এবং সেই সাথে তার হাতের ভিতরে কি ছিল জানি না, ধরার সঙ্গে সঙ্গে আলিফের মধ্যে এক ধরনের প্রশান্তি বয়ে গেল। তারপর মেয়েটি বলতে লাগলো, চলো আজকে আমাদের কোনো বাধা নেই, আমরা আমাদের ওইখানে যাই যেখানে আমাদেরকে থাকতে হবে, যে প্রাসাদে তুমি ছোটবেলায় গিয়েছিলে। তোমাকে নিয়ে গেলে বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন, এবং আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই। আমি বাবাকে তোমার কথা বলেছি যে আজকে তোমাকে নিয়ে আসবো, এমনকি তোমার বাবাও নিশ্চয়ই এখন হয়তো আমাদের ওইখানেই আছে। সব মিলিয়ে আমাদের ওইখানটা খুব ভালো কাটবে। তোমাকে আমি নিতে এসেছি, চলো আমার সঙ্গে। তারপর আমি ওর হাতটা ধরলাম, ও আস্তে আস্তে করে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আমিও দেখি আমার শরীর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে সঙ্গে করে ওকে নিয়ে উঠতে উঠতে সেই স্থানে চলে গেলাম। জায়গাটা দেখতে আলিফের কাছে সম্পূর্ণ পুরাতন লাগছিল, কারণ এই প্রাসাদ সে এর আগেও দেখেছে এবং আগেও এখানে এসেছে। এটা হচ্ছে সেই প্রাসাদ, যে প্রাসাদে সেই দিন পূর্ণিমা রাতে ওর সঙ্গে বিয়ে হয়েছিল। মেয়েটি বেশ খানিকটা খুশি আজকে, কারণ হচ্ছে ওকে দেখে এত বছর পর মিলিত হয়ে ও আনন্দে একদম আটখানা হয়ে পড়েছে। প্রাসাদের কাছাকাছি যেতেই দুজন এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে ও হচ্ছে সেই আমার হবু বউ, আমার হাজবেন্ড আর কি, যার সঙ্গে বিয়ে হয়েছিল। সকলে তাকে অভিনন্দন জানালেন। তারপর সকলে ভেতরে চলে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো সেখানে তার বাবা অলরেডি তার সেই বন্ধু ইকরার সঙ্গে বসে আছে। ইকরা হচ্ছে তার শ্বশুর মশাই। সে ভেতরে ঢুকে সালাম করলেন। আলিফের মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি। আলিফ যে একজন ভদ্রযাচিত ছেলে সেটা বোঝার অপেক্ষা রাখে না, আর সে যে একটা জিন মানব এবং সেটা আসলে তারা সকলেই জানে। তারপর আলিফকে বলল, যাও তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমার কক্ষে যাও। তারপর আলিফের হাত ধরে সেই পরিমেয়েটি তার পেছন পেছন যেতে শুরু করলো এবং তাকে নিয়ে চলে গেল তার নিজেদের কক্ষে, যেখানে আসলে তারা ছোটবেলা একবার গিয়েছিল। সেই জিন মেয়েটি বলে উঠল, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি।
আজকে কত বছর পর তোমাকে কাছে পেয়েছি, আজকে কত বছর পর তোমার সঙ্গে ঘোরার অনুমতি পেয়েছি। আমার কাছে আসলে খুব ভালো লাগছে বিষয়টা। সে রাতে পরীর দেশে আলিফের সঙ্গে সেই পরী মেয়েটার সঙ্গে কি হয়েছে সেসব বিষয়ে তেমন কোনো ঘটনা এলাকার অনেকের কাছ থেকেই হয়তো দাদা শুনতে পারেননি। কিন্তু তারপরে যখন তারা সেখান থেকে ফিরে আসার পর সেই হুজুর পরিবার সকলের সঙ্গে বেশ ভালোভাবে মিশছিল এবং সকলের সঙ্গেই তাদের ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সকলে তাদেরকে খুব বেশি করে ভালোবাসতেন আর খুব আদর করতেন। হুজুরের বাড়ি ছিল একটা প্রাসাদের মতো। লোকমুখে প্রচলিত ছিল যে সেই হুজুরের বাড়িটা নাকি রাতারাতি জিনেরা তৈরি করে দিয়ে গিয়েছে এবং এটা এক কাকতালীয় ঘটনা। ওই ঘটনার প্রায় কয়েক বছর আগের কাহিনী। হুজুরা যখন সেখানে আসে তখন প্রায় 6-7 বছর পেরিয়ে গিয়েছে। একদিন আচমকা খেয়াল করলো হুজুরদের যে পৈতৃক ভিটা ছিল সেই পৈতৃক ভিটায় এক অদ্ভুত রকমের বাড়ি রাতারাতি তৈরি হয়ে গিয়েছে এবং সেটা ছিল পাথরে দিয়ে তৈরি এক অদ্ভুত বাড়ি, যেটা কিনা আগেরকার আমলের রাজা বাদশারা এই বাড়ি নির্মাণ করে থাকতেন এবং খুব বিশাল আকৃতির প্রাসাদের মতো বাড়ি। রাতারাতি হুজুরের বাড়িতে এরকম প্রাসাদের মতো বাড়ি দেখে সকলে অবাক হয়েছিল এবং এটা নিয়ে তখনকার সময় নিউজও হয়েছিল এবং এটা নিয়ে অনেক মাতামাতি হয়েছিল। তবে হুজুরের সাথে যে একটা জিন আছে সেটা অনেকেই জানতেন এবং অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কিছু বলেছেও, কিন্তু পরবর্তীতে এটা লোকমুখে আস্তে আস্তে গাথা পড়ে যায়। সকলে যখন তাদেরকে নিয়ে ওই সময়টাতে ভাবা বন্ধ করে দিল, হুজুররা তখন তাদের পুরাতন ঠিকানায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। ওই ঘটনার বেশ কয়েক মাস পেরিয়ে গেল যখন তারা জিনের দুনিয়ায় যাওয়ার মতো অ্যাবিলিটি গ্রহণ করলো। একদিন আচমকা ওইখানকার সমস্ত যত বাড়ি ঘরদোর আছে, যত ইট ছিল বা প্রাসাদ ছিল, যেরকম প্রাসাদের মতো বাড়ি ঘরদোর ছিল, সেই বাড়ি ঘরদোরের কয়েকটা বিল্ডিং সেখান থেকে সহ রাতারাতি সেই হুজুরের পরিবার সেখান থেকে উধাও হয়ে যায় এবং সেখানে প্রায় 3টা ভবন ছিল, সেই 3টা ভবনের 2টা ভবন সেখান থেকে গায়েব হয়ে যায় এবং একটা ভবনের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত সেখানে রয়েছে এবং সেখানকার মানুষজন তাদেরকে জিন পরিবার হিসেবে চেনে এবং জিন পরিবার হিসেবে জেনে থাকেন। ঘটনাটি যে পাঠিয়েছেন তার মুখ থেকে শোনা এবং যে এই ঘটনার সাক্ষী বা এই ঘটনা সম্পর্কে জানেন তিনি ছিলেন হচ্ছে সেই হুজুরের ছোটবেলাকার বন্ধু। সেই হুজুরের ছোটবেলাকার বন্ধু এই সমস্ত কিছু সেই হুজুরের কাছ থেকেই শুনেছেন এবং যা যা ডিটেলসলি বলা রয়েছে সমস্ত কিছুই সেই হুজুরের বন্ধু তার হুজুর বন্ধুর কাছ থেকে শুনেছিলেন। তার ইকরার সঙ্গে পরিচয় হওয়া, তার মাদ্রাসায় যাওয়া, সেখান থেকে আবার জিনের জগতে যাওয়া, সেখানকার জিনের জগতের মেয়েকে বিয়ে করে নিয়ে এসে আবার পৃথিবীতে ফেরত আসা, আবার তার ছেলেকে সেই জিনের সঙ্গে বিয়ে দেওয়া, এমনকি সেই রাতে সেই বন্ধুটি ওই হুজুর বন্ধুর সঙ্গে ছিলেন এবং তার সঙ্গে তার সেই 12 বছরের ছেলেকে নিয়ে সেখানে বিয়ে দেওয়ার জন্য ওই বন্ধুটিও সাথে গিয়েছিলেন। সেই দাদাটি মারা গিয়েছে কয়েক বছর আগে, তবে এই ঘটনাটি সেই দাদার কাছ থেকে শোনা এবং তিনি আমাকে যেভাবে বর্ণনা করেছিলেন আমি আপনার শ্রোতা বন্ধুদের কাছে ঠিক সেরকমভাবে বর্ণনা করলাম। এই ঘটনা এখন পর্যন্ত সাক্ষী যে ওই অঞ্চলে এখন পর্যন্ত সেই জায়গাটা মানুষ দেখতে যায়, যে জিনের ভিটা নামে সেই জায়গাটা পরিচিত বা এখানে জিনেরা থাকতো এবং সেই বাড়ি শুদ্ধ ওই জায়গাটা উধাও হয়ে যায় এবং সেই হুজুর পরিবারকে ওই দিনের পর থেকে আর কেউ দেখতে পায়নি। এখন পর্যন্ত সেই জায়গাটা জিনের ভিটা নামে প্রসিদ্ধ, সেখানে মানুষ যেতে ভয় পায়, তবে দিনের বেলা এখন মাঝে মধ্যেই নানান পর্যটকরা সেই জায়গা ঘুরতে আসেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই সাথে আমাদের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন, আমাদের সঙ্গে থাকুন, বেশি বেশি করে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।